এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। আলহামদুলিল্লাহ, অনেক ভালো। ডেমি রেজা প্রায় জিয়ার দিকে সম্পূর্ণ ঘুরে দাঁড়ালো। ব্রিজের রেলিংয়ে কোনো থেকে নত স্বরে বলল, আমায় জিজ্ঞাসা করবে না কেমন আছি? আপনাকে একদিন বলেছিলাম, যেদিন নিজেকে আপনার সুখের পথে অন্তরায় মনে হবে সেদিন আমি নিজ থেকে চলে আসব। যদিও বেহায়া আমি পুরোপুরি সে কথা রাখতে পারিনি। আপনার তাড়িয়ে দেওয়ার পর সরে এসেছি। তবু বলবো, আমি আমার কথা রেখেছি আর ফিরে যাইনি। তাই সে হিসেবে আপনার ভালো থাকার কথা। নিশ্চয়ই এখন সুখী জীবনে অভ্যস্ত। ডেমিরের বুকের ভেতরটা হাহাকার করে উঠল। মনে হলো কতগুলো আঘাত যেন পড়লো একের পর এক। ও নিস্তেজ কণ্ঠে বলে, সব জেনেও কেন এভাবে বলছো লিলি? তোমাকে অবশ্যই আমার বিষয়ে বলা হয়েছে, মানা করবে বুঝি? জানা এবং শোনার মধ্যে অনেক তফাৎ রয়েছে। আর আমি এটাই জানি এবং বুঝি যে আপনি আমায় পছন্দ করেন না। লিলি, ডেমির আহত গলায় অস্ফুটে বলে উঠল, জিয়ার মাঝে কোনো ভাবাবেগ লক্ষ্য করা গেল না। একইভাবে নিরুত্তাপ কণ্ঠে বলল, আমায় আর এ নামে ডাকবেন না আপনি। কত আবেগ, প্রেম ও বিশুদ্ধ অনুভূতিতে ঘেরা এই একটি নাম, ঠিক কতটা মধুর স্মৃতি জড়ানো। মিষ্টি মিষ্টি সব আলাপন আজ তাকে ত্যাগ করছে জিয়া। নেমির ভারাক্রান্ত মন নিয়ে বলল, এছাড়া কখনো তো অন্য কোনো নামে তোমায় আমি ডাকিনি। আগে হয়তো অধিকার ছিল, কিন্তু এখন সেটা আর নেই। তোমার মতে কি তবে সময়ের সাথে অধিকারও মুছে যায়? নেমি না পারতে প্রশ্ন করে বসলো। সেটা আপনার চেয়ে ভালো কেউ বুঝবে না জনাব। ইলহান, এখানে তোমার ইলহান দাঁড়িয়ে একটিবার মুখ ঘুরিয়ে চাও তো আমার পানে। চোখ তুলে দেখো এই আমিটাকে। কথা দিচ্ছি তুমি মোটেও নিরাশ হবে না। আপনার চোখে চোখ রাখলে সেই মুহূর্তের কথা মনে পড়ে যায় যখন আমায় প্রথমবারের মতো দেখতে পেয়ে আপনার দৃষ্টিতে অপরিমেয় অবিশ্বাস ও বিতৃষ্ণা ছিল। নিজের নজরেই বারংবার আমি ছোট হয়ে যাই। অনর্গল বলে গেল জিয়া। তার মাঝে কোনো উদ্বেগ নেই, নেই কোনো কপটতা। আজও ওর মধ্যে রয়েছে আপন অনুভূতির স্বচ্ছ প্রকাশ ও স্পষ্ট বাচনভঙ্গি। দেমিরের অসহায়ত্ব বাড়ে, একটু একটু করে ভেঙে যেতে থাকে ওর হৃদয়। আমি পারবো না তোমাকে সেই ক্ষণিকের দৃশ্য ভুলিয়ে দিতে, তবে নতুন সুখময় স্মৃতি তৈরি করার আশ্বাস আমি দিব। আমাকে শুধু একটু বিশ্বাস করো লিলি, একটা সুযোগ দাও। নিজের নেওয়া সিদ্ধান্তে আজ কেন আপনার এত আফসোস? কাছে থাকা রত্ন হারিয়ে ফেললে বোঝা যায় তার মূল্য কত। অথচ আমি কারো মনের মানুষ হতে চেয়েছিলাম। জিয়ার কণ্ঠে বুঝি কেমন না পাওয়ার কষ্ট অনুভূত হলো। রেলিংয়ের উপর থাকা সেই কোমল হাত দুটো খুব করে ছুঁয়ে দিতে মন চাইলো তেমিরের। শক্ত করে আঁকড়ে ধরে নিজের সাথে নিয়েই চলে যেতে ইচ্ছে করলো, কিন্তু কেন যেন সাহসে কুলালো না। জিয়ার আর একটু কাছে গিয়ে অস্থির হয়ে বলল, এভাবে কেন বলছো? তুমি তো আমার পুরো অস্তিত্বে মিশে আছো লিলি। আমার বেঁচে থাকার উদ্দেশ্য তুমি। ভুল বললেন, কেউ কারোর জন্য বাঁচে না। দেমির উত্তেজিত হয়ে বলে, আমি বাঁচি। আমি এই পুরোটাই তোমার আশায় পথ চেয়ে থাকি লিলি। তোমাকে একটু ছুঁয়ে দেওয়ার তাড়নায় আমার হৃদয় জ্বলে পড়ে ছাই হয়ে যায়। তোমার এই মোহনীয় সুবাসের অভাবে আমার শ্বাস আটকে আসে। তোমার সেই স্নিগ্ধ মুখখানি দেখার অপেক্ষায় আমার চোখ দুটো কাতর হয়ে আছে। আমার দেহ জুড়ে শুধুই নীল বিষের ছড়াছড়ি। তুমি ছাড়া এর দ্বিতীয় কোনো উপশম নেই। আবেগপ্রবণ এই অনুভূতির প্রকাশে জিয়া নিরুত্তর মৌন রইল। শুধু নীরবতা ছেয়ে গেল দুজন মানুষের মধ্যে। নেমের কিছু শোনার আশায় তাকিয়ে থাকে জিয়ার দিকে। হঠাৎ এক দমকা হাওয়ায় ঝাপটায় ধুলাবালি উড়ে যায়। যার দাপটে জিয়ার নিকাপ সরে যেতে নিলেই ও মুহূর্তেই ঘুরে দাঁড়ায়। যা দেখে দেমিরের মন আরও ব্যথিত হয়। আকলিষ্ট ঢুক গিলে বলে, কার থেকে নিজেকে আড়াল করছো লিলি? আমার থেকে? বাট আই হ্যাভ সিন দ্য এন্টার অফ ইউ। ইউ হ্যাভ সিন নাথিং অফ মি, নেইদার মাই হার্ট অর দ্য আউটসাইড মি। নাথিং। যে আমাকে জানতো সেই মানুষটা আমার হৃদয়ের চোখে দেখতো। আর আপনি মনের দৃষ্টি কিংবা
বাহিরি নজর কোনোটাকেই অবকাশ দেননি। জিয়ার কঠোর প্রতিবাদ দেমির মিয়ে গেল, থমকে গেল ওর মস্তিষ্ক। বলার মতো কিছু খুঁজে পেল না। জিয়া তো ভুল কিছুই বলেনি। সত্যি বলতে ও কখনো বলেও না। দেমির ওপাশে হেঁটে গিয়ে জিয়ার সম্মুখীন হয়, হাঁক বাড়িয়ে জিয়ার হাত ধরার জন্য আপন হাত এগোতেই ছিটকে দূরে সরে যায় জিয়া। কঠোর স্বরে বলে, কোন অধিকারে ছুতে যাচ্ছেন আমায়? এই স্পর্শ, এই ছোঁয়া আমার জন্য অপবিত্র। তোমার স্বামী হওয়ার অধিকারে। অবগুণ্ঠনের আড়াল থেকে ক্ষীণ হাস্যের শব্দ ভেসে আসে তাচ্ছিল্য স্বরূপ। কৃতকর্ম নিয়ে শত অনুশোচনা করলেও মুখ নিঃসৃত প্রত্যেকটি শব্দ কিন্তু প্রচণ্ড ভারী, যা সব চেষ্টার ঊর্ধ্বে, কখনো ফেরানো যায় না। কি বলতে চাচ্ছ? আপনি সজ্ঞানে সশরীরেও ও সম্বন্ধরে আমাকে স্ত্রী হিসেবে ত্যাগ করেছিলেন। সবকিছুর মতো এটাও এত সহজে ভুলে গেলেন? দেমিরের টনক নড়ে। মনে পড়ে যায় এই জীবনে উচ্চারণ করার সবচাইতে ঘৃণ্য শব্দাবলী। কিভাবে এর আগের মাথায় ও জিয়ার থেকে নিজেকে ছিন্ন করতে চেয়েছিল। আজ থেকে আমি ইলহান শাহ দেমির তোমায় নিজের স্ত্রী হিসেবেই মানি না। এই সম্পর্ক থেকে তোমাকে মুক্ত করা হলো। সহসা ওর সমগ্র শরীর কেঁপে উঠল। মাথা নাড়িয়ে নাকচ করে বলল, কোন ভিত্তিতে তুমি এসব বলছো? আমি সেই বিষাক্ত শব্দটি একবারের জন্য উচ্চারণ করিনি লিলি, তাই এমন কিছু আদতেও সম্ভব নয়। এই অপবাদ তুমি আমাকে দিও না। আপনার নিয়ত কি ছিল? তৎক্ষণাৎ কিছু বলতে গিয়েও দেবেন অনুভব করলো তার কোনো কথা আসছে না। হেরিয়ে যাওয়ার মতো কোনো শব্দ বাক্য নেই তার কাছে। আসলেই তো ওর নিয়ত কি ছিল? ও জানে সেই মুহূর্তে ওর মস্তিষ্কে আগুন লেগেছিল, যার তৎক্ষণাৎ প্রতিফলনে সব কিছু জ্বালিয়ে ছেড়েছে। জিয়া ফের বলে, আপনি আমাকে পরোক্ষভাবে অস্বীকার করেছিলেন। আপনার মাঝে আমায় নিয়ে তীব্র ক্ষোভ কাজ করছিল সে সময়। এও কথা ছিল যে আপনি ফিরে এলে আমরা কাগজে কলমেও আলাদা হয়ে যাব, মনে নেই? আছে। নত স্বর দেমিরের। জিয়া কাষ্ঠ হাসে। পশ্চিম দিগন্তে ডুবতে থাকা সূর্যের দিকে তাকিয়ে বলে, আমরা শেষ হয়ে গিয়েছি। আমাদের মাঝে থাকা সেই পবিত্র সম্পর্কের অস্তিত্ব অনেক আগেই বিলীন হয়ে গেছে। এখানে বাঁচিয়ে নেওয়ার মতো কিছুই অবশিষ্ট নেই। আপনি এবার ক্ষান্ত হন। বিগত কয়েকদিন যাবৎ আপনি যে কর্মকাণ্ডগুলো ঘটাচ্ছেন সেসব নিছক ছেলে মানুষই। এগুলো আপনাকে মানায় না। ভালোবাসায় মানুষ এত সব চিন্তা করে না, আর আমি তোমাকে ছাড়া অন্য কোনো কিছুই ভাবতে পারি না লিলি। এখন তো জানতে পারলেন যে যেই আশায় আপনি ছিলেন তা কবেই নিঃশেষ হয়ে আছে। তাহলে আর কি? কোনো কিছু সমাপ্তি হলে নতুন কিছু সৃষ্টির পথ উন্মোচিত হয়। দেমির দৃঢ় গলায় বলল, অথচ আপনি কিংবা আমি কেউই নতুন নই। ভুল বললে। এই দেমিরকে তুমি চেনো না লিলি। তুমি জানো না এই দেমির তার লিলিকে পাওয়ার জন্য কি কি করেছে আর ঠিক কি কি করতে পারে। জিয়ার একবার ইচ্ছে করলো চোখ তুলে সামনে দাঁড়ানো মানুষটাকে একবার দেখে নিতে, কিন্তু পারল না। আপন আত্মসম্মান বোধ যার জন্য এত লড়াই, ওকে থামিয়ে দিল। অন্যত্র চেয়ে রইল। দেমের মৃদু হেসে ফের বলে, আজ আমরা কেন সামনাসামনি দাঁড়িয়ে আছি জানো? বিগত বছরগুলোতে আমার রবের নিকট শুধু একটি ফরিয়াদই করে গিয়েছি আমি। নিরন্তর নিরলসভাবে শুধু তোমাকেই চেয়েছি। তাকে বলেছি, এই হৃদয় পুড়তে পুড়তে যেদিন কয়লা থেকে শোনা হবে আমি আমার লিলির সম্মুখে দাঁড়ানোর যোগ্য হয়ে উঠব, সেদিন ওকে তুমি আমার সামনে নিয়ে এসো। আর দেখো, আজ আমরা মুখোমুখি। আমার চাওয়া পূরণ হয়েছে। আমি চাইলে অনেক আগেই তোমায় খুঁজে বের করতে পারতাম, কিন্তু সেটা আমি করিনি। নিজেকে কষ্ট দিয়ে তোমায় দেওয়া দুঃখের মাসুল গুনেছি। যদি আমার চাওয়া অযৌক্তিক হতো তাহলে আজ আমরা এখানে উপস্থিত হতাম না। জিয়ার মনটা কেমন করে উঠল যেন, টির টির করে কাঁপতে লাগলো ওর ভেতরটা। তবে সেটি দুই পলও স্থায়ী হলো না। চোখের সম্মুখে দৃশ্যমান হলো কিছু তিক্ত অতীত, পাহাড় সম অভিমান ও এক বুক হাহাকার। বললাম ওই তো, আপনাকে দেখলে আমার নিজেকে হ্যাঁও অনুভূত হয়। মনে হয় আমি অনেক নীচ কেউ একজন, যার দিকে তাকালে কারো কপাল কুঁচকে আসে। বিরক্তিতে চোখে মুখে আধার নামে। আমার অবস্থান নিয়ে সে লজ্জা বোধ করে, নিজের সমকক্ষ মনে করে না। এক লহমায় যার 2.5 বছরের ভালোবাসা উবে গিয়েছিল, আমি সেটা সহ্য করতে পারি না। আমার হৃদয়টা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। আমি পারি না। আমি আপনাকে নিয়ে আর ভাবতে পারি না। নিজেকে কেমন অসুস্থ অসুস্থ লাগে। এই যন্ত্রণা অসহনীয়।
আপনি আমার ভোগান্তি আর বাড়াবেন না। আপনি আমার জন্য বিষধর কণ্টকের নাই। জিয়ার কথাগুলো তীরের মতো দেমিরের বক্ষস্থল ভ্যাদ করে যায়। মনে পড়ে যায় সে ঠিক কতটা কষ্ট দিয়েছে তার লিলিকে। ও অনুনয় করে বলে, একটা সুযোগ কি সম্ভব নয়? আমি নিজের চোখে নিজেই ছোট হয়ে যাব। এত বছরের আত্মনিয়ন্ত্রণ তুচ্ছ হয়ে যাবে। কিন্তু আমি তো ইহ জীবনে আর তোমার পিছু ছাড়ছি না। দেমির অনড় হয়ে বলতে জিয়া শ্লেষাত্মক স্বরে বলে, আমার দুঃখ কোনো কালেই আপনার জন্য গুরুত্বপূর্ণ ছিল না। আপনি যে নিজের বেলায় কখনো আপোষ করেন না। ঠিক বলেছ, এতে আমারই লাভ। তোমায় ছাড়া যে আমার একদমই চলবে না। তবে ভুলও বলেছ একটু। আমার সব কিছু এখন তোমায় ঘিরেই। তাই তো আমি তোমাকে নিয়ে আর কোনো আপোষ করতে রাজি নই। আমি আরও একবার তোমাকে নিজের করে নিতে চাই, কারণ আমার অসীম ভালোবাসায় পারবে তোমার সব ক্লেশ মুছে দিতে। তোমাকে আমি দেখাবো বিশুদ্ধ ভালোবাসা ঠিক কেমন হয়। যোগ্য সম্মান দিয়ে তোমায় আমার মাথার তাজ করে রাখবো। এর জন্য একটু না হয় তোমার সাথে জেদ করলাম। আপনাকে ছাড়াই জীবনে অনেক এগিয়ে গিয়েছি আমি। তাহলে বাকি পথটায় এই আমিটাকে সঙ্গী করে নাও। জিয়া কঠিন গলায় বলল, অসম্ভব। ভাগ্যের লিখনকে তুমি এড়িয়ে যাবে কিভাবে? আপনি যদি আমায় চাইতে পারেন তাহলে আমিও রবের নিকট আপনার থেকে রেহাই চাইব। জিয়া এক প্রকার জেদ নিয়ে বলে উঠল, যাতে কিছুটা শব্দ করে হেসে উঠল তেমির। মাথা নেড়ে বলল, চলো একজোট প্রতিযোগিতাই না হয় হয়ে যাক। কার চাওয়া কবুল হয় সেটা এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। তাই তোমাকে জানিয়ে রাখি, আমাকে এবার ধৈর্যের পরীক্ষায় হারাতে পারবে না তুমি। অন্য রাস্তা ধরো। ধরিত্রীতে আধার নেমে আসছে। তুলির আঁচড়ের ন্যায় আঁকা বাঁকা লালিমা ফুটে উঠেছে বিস্তৃত ক্যানভাসের ন্যায় আকাশে। জনে জনে এই বেলায় বাড়ি ফিরছে বাজানি ডানা মেলে উড়ে চলা পাখির দল। জিয়াও এবার আর তর্কে জড়াতে চাইল না। দেমিরকে রেখেই হাঁটা ধরলো ফিরতি পথে। দেমিরও সময় অপচয় না করে ওর পিছু নিল। রোজকার ন্যায় ভবনের সামনে জিয়ার গাড়ি থামতেই দেমিরও থামে। যখন নিশ্চিত হয় জিয়া চলে গিয়েছে ভেতরে, তখন সেও আজ বাড়ির পথ ধরল এগোয়। তাকে ভিন্ন পরিকল্পনা বের করে নিতে হবে। ভুলের খাতায় এবার এক পাপও যোগ হয়েছে। পথ এখনো বেশ দুর্গম। নিজের করা ভুল এবং পাপের সংশোধনে বদ্ধপরিকর দেমির। যখন জানতে পারল নিজের অজান্তে সে এত বড় গর্হিত অপরাধ করে ফেলেছে, তখন নিজের প্রতি আরও বিতৃষ্ণা জমেছে বনের ভেতরে। এর সমাধান খুঁজে বের করে এরপর এক সিদ্ধান্তে পৌঁছতে পেরেছে ও। অতঃপর বারংবার এই ভুলের ক্ষমা চেয়ে নিয়েছে মহান দয়ালুর কাছে। তবে এবার তার কাঙ্ক্ষিত যে রমণী, সে করুণা করলে হয়। গত 3 দিন যাবৎ জিয়ার ছায়া পড়ে না পর্দার ওপর পাশে। দেমিরকে যেতে বলার জন্য তার নীরব আদেশ আসে না আর। মাঝে রাত 12টা পেরিয়ে যায়, তবু তার মন একটুও নরম হয় না। হঠাৎ করেই কেমন যেন সে এক পাষাণী হয়ে গিয়েছে। মনে হয় দেমিরের কোনো পরোয়া করে না সে। হেরূপ আচরণে নিজেকে একটু একটু করে পরাস্ত লাগে দেমিরের। হয়তোবা এই যুদ্ধে সে জয়ী হবে না, হেরে যাবে সে নিষ্ঠুরভাবে। এভাবেই অবহেলা পেয়ে পেয়ে আজও মিরপুর থেকে বাড়ি ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে গেল ওর। গায়ের কোট কাঁধে ঝুলিয়ে ক্লান্ত বদনে ও যখন লিফট থেকে বের হলো, তখন করিডোরে দেখা মিলল তনিমার। তটিনীকে কোলে নিয়ে সে দাঁড়িয়েছিল যেন দেমিরেরই অপেক্ষায়। সময়ের খেয়াল রেখেই দেমির ভ্রু চাই। তনিকে হয়তো তুমি ভুলে যাচ্ছ, কিন্তু ও তো ছোট মানুষ, ওর মন যে মানে না। দেমির নাক মুখ সহসা কুচকে আসে। সময় ব্যয় না করেই ঘুমন্ত তটিনীকে এক ঝটকায় নিয়ে নেয় নিজের কোলে। তুমি আর তোমার হাজবেন্ড ঠিক করে রেখেছো যে জীবনে ভালো হবে না, তাই না? এগুলো কোন ধরনের ছেলে মানুষই কথাবার্তা? ভালো তো তুমি নিজেও নও দেমির। যেই প্রয়োজনে ফুরালো অমনি আমার মেয়েটাকে পাশে সরিয়ে দিলে। কতদিন যাবত ওর সাথে দেখা করো না তুমি? তোমার কি খেয়াল নেই যে চাচ্চুর জন্য ঠিক কতটা দুর্বল? আমাদের জীবনে ব্যস্ততা বাড়ে, গুরুত্বপূর্ণ কাজ চলে আসে, মনোযোগ হটে, কিন্তু তার মানে এই না যে আমরা অন্যদের ভুলে যাব। তার উপর ওকে আমি বুঝিয়েছি অবুঝ হলেও চাচ্চুর কথা ও মানে। সো ইউ প্লিজ গ্রো আপ। তনিমা থামে না, সামান্য গলা উঠে বলে, আগে জিয়া ছিল না,
তাই আমার মেয়েকে নিজের একাকিত্ব ভোলানোর কাজে লাগিয়েছো। আর যেই জিয়া চলে আসলো, তোমার আর অন্য কোনো কিছুর জন্যই সময় নেই। তনির ঘুম ভাঙলে বলে দিও, এখন থেকে তুমি আর ওকে সময় দিতে পারবে না। নিজের ছোট এক বাচ্চা নিয়েও যে হিংসে করা যায় সেটা তোমায় না দেখলে জানতাম না। তুমি যে আরো কত রূপ দেখাবে। হ্যাঁ, ওর চাচ্চু এখন অন্য কাজে মনোযোগ দিয়েছে, তার মানে এই না যে ওর গুরুত্ব কমে গিয়েছে। পরিস্থিতি বুঝো তুমি। আসলে তোমার মতো একাগ্র চেতনার মানুষ আর বুঝবেই বাকি। তাই বলছি, আমাদের রক্তের সম্পর্কের মাঝে তুমি বহিরাগতর প্রবেশ নিষেধ। নিজের রাস্তা মাপো, আমরা আমাদেরটা বুঝে নেব। তটিনীকে নিয়ে চলে যেতে এর আগে তনিমার চেহারা থমথমে হয়ে যায়। কিছু মানুষের পরিস্থিতি বদলে গেলেও মানসিকতার বিকাশ ঘটে না। যে তনিমা দেমিরের মনে জায়গা নিতে ব্যর্থ, যাকে দেমির সহ্য করতে অপারগ, তারই মেয়েকে দেমির তার সর্বস্ব দিয়ে আগলে রাখে। তাদের দুজনের মাঝে গড়ে ওঠা মধুর বন্ধনের এই প্রাপ্তি ওর অবচেতন মনে ভিন্ন প্রক্রিয়া সৃষ্টি করেছিল। জন্মেছিল অহং, ভিন্ন অধিকার। তবে জিয়ার উপস্থিতিতে সেথায় ভাটা পড়ায় ওর ভীষণ গায়ে লেগেছে বিষয়টি। আরও একবার ভিন্ন তরিকায় পাওয়া দেমিরের এই অবহেলা ওর পুরনো সেই ক্ষতকে জাগিয়ে তুলেছে, যার বশবর্তী হয়ে আজও মেজাজের খেয়ে হারিয়ে ফেলেছে। সন্ধ্যা নেমেছে খানিকক্ষণ আগে। কবির হাসান একটু আগে বাসায় ফিরেছেন, তবে এক আগন্তুক যেন তার ফেরার অপেক্ষাতেই ছিল। শ্বাস ফেলার আগে সে হাজির হয়েছে দোরগোড়ায়। নাজমা দরজা খুলে এতদিন বাদে পরিচিত মুখটি দেখে বেশ অবাক হয়েছেন। উনি ভেবেই নিয়েছিলেন যে হয়তো ওর ধৈর্য শক্তি এবেলায় ফুরে এসেছে, আর কোনো আশা নেই। কিন্তু আজ হঠাৎ আগমনে মন তার উচ্ছ্বসিত হয়ে উঠল। আসসালামু আলাইকুম মা। নাজমা যেন মার সম্বোধনে অবাক হতেও ভুলে গেলেন। কিয়ৎক্ষণ চুপ থেকে পরপর অস্থির ভঙ্গিমায় বললেন, ওয়ালাইকুম সালাম বাবা, আসো আসো ভিতরে আসো। দেমির বিস্তর হেসে অন্দরে প্রবেশ করে বলল, আমার ড্রাইভার আসবে মা। নাজমা অপ্রস্তুত হয়ে অন্য পাশে সরে দাঁড়াতেই দেমিরের ড্রাইভার দু হাত ভর্তি জিনিসপত্র নিয়ে ঢুকে দেমিরও পাশ থেকে ওকে সাহায্য করে। এত সব আয়োজন দেখে নাজমা বিস্ময় হতবাক। কি হচ্ছে তা ঠিক বুঝে আসছে না। কবির হাসানও ঘর থেকে বেরিয়ে এসে এলাহি কাণ্ড দেখে আশ্চর্য হয়েছেন। অথচ দেমির এখনো হাসি মুখে বসার ঘরের পুরো মেঝেটায় জিনিসপত্র দিয়ে ভরে ফেলেছে। মিষ্টি ফল ফলাদি থেকে শুরু করে কি নেই এখানে। এসব কি হচ্ছে? শ্বশুর সাহেবের আগমনে দেমির আবারও গাল ভর্তি করে হাসলো, লম্বা কণ্ঠে সালাম দিয়ে উঠল। এরূপ আচরণে কবির সাহেব বিব্রত হয়ে জবাব দিয়ে বলেন, আপনি? জি আমি। কেমন আছেন বাবা? বাবা? হে ছেলের মাথা ঠিক আছে তো? কখনো তো এভাবে ডাকেনি। হঠাৎ এত খাতির করার চেষ্টায় কেন সে? কবির সাহেব সামান্য গলা খাকারি দিয়ে বলেন, ভালো। আপনার কি অবস্থা? ভালো থাকার ব্যবস্থা করার জন্যই আজ এসেছি এখানে। কেমন অস্পষ্ট কথার ধরন। কবির হাসান দেমিরকে বসতে বললেন সোফায়। দুজনে মুখোমুখি হতেই নাজমা ঠান্ডা শরবতের গ্লাস নিয়ে চলে এলেন। এত সব জিনিসপত্র তুলে নিয়ে আসতেই ঘেমে নিয়ে একাকার হয়ে গিয়েছে দেমির। মিষ্টি হাসি দিয়ে পুরোটা তরল গলাধকরণ করে ফেলল। ভীষণ তেষ্টা পেয়েছিল। মা আপনিও বসুন, কিছু কথা আছে। নাজমা মাথা নাড়িয়ে স্বামীর পাশে বসেন। থমথমে মুখের কবির হাসানকে দেখে তিনি কথা আগে বাড়ানোর জন্য ইতস্তত করে বলেন, তা বাবা এত আয়োজন কিসের জন্য? আজ একটু ঘাটতি পড়ে গিয়েছে, আগামীতে আর কোনো ত্রুটি রাখবো না। আরে কি যে বলছো না তুমি, এগুলোই তো অনেক করেছো। আপনার উদ্দেশ্য এটা জানতে চাচ্ছি। কবির হাসান কোনো ভনিতা না করেই মুদ্দ কথায় চলে এলেন। দেমিরও যেন আজ তৈরি ছিল। পকেটে হাত দিয়ে একটি চারকোনা আকারের বাক্স বের করে সেটি খুলে সম্মুখ টেবিলে রেখে দিল। এর মধ্যে কয়েকটি ছোট হীরক খণ্ড বসানো একটি সোনার আংটি জ্বলজ্বল করছে। সবাই একচুট সেখানে তাকাতেই দেমির আত্মপ্রত্যয়স্বরে বলে, আপনার বড় মেয়ের মেয়ে, হাত চাইতে এসেছি আজ। কবির সাহেব জহুরি নজরে চোখে তাকিয়ে আছেন দেমিরের দিকে। নাজমার মুখটা আরো ছোট হয়ে গেল। তবে এবারে দেমিরের জন্য মায়াটা তার বেশি হলো। কেন যেন তার মেয়েটা এমন গোয়ার্তমি করছে সে নিজেও বুঝতে পারছে না। কম সময় কি হলো, এখন কি যে ছাড়া যায় না। উনি উদাস গলায় বললেন, বাবা তুমি তো জানোই জিয়ার সাথে তেমন কথা হয় না আমাদের।
মাসে মাসে টাকা পাঠিয়ে মেয়ে হওয়ার দায়িত্ব পালন করাই ওর কাছে অনেক এখন। দেমিরের মাঝে এরূপ কথায় বিশেষ ভাবাবেগ দেখা গেল না। সে এখনো স্মিত হেসে তাকিয়ে। আমি সব জেনে বুঝে এসেছি মা, যার মেয়ের জন্য আজ আমি সম্বন্ধ নিয়ে এসেছি তিনি নিজেই তার মেয়েকে বিষয়টা জানাবেন। কবির হাসান কিছুটা চমকে তাকালেন। দেমির তাহলে জানে যে উনি প্রায়শই মেয়ের সাথে দেখা করতে মিরপুর যান, কিন্তু কিভাবে? তাদেরকে দেখা হয়েছে কোথায়? জিয়া তো তাকে এ বিষয়ে কিছু জানায়নি। বিভ্রান্ত তাকে দেখে দেমির বলে, আপনার কি এখনও আমাকে আপনার মেয়ের জন্য যোগ্য পাত্র মনে হয় না? বাবা, তুমি এসব কি বলছো? পাশ থেকে নাজমা বলে উঠতেই দেমির তাকে থামিয়ে দিয়ে বলে, আমি আজ এক বাবার সাথে কথা বলছি মা, আপনি দয়া করে তাকে বলতে দিন। নাজমা চুপ হয়ে যেতেই দেমির ফের বলে, আপনি তো আমার ছটফটানি দেখেছেন বাবা, দেখেছেন আমার ধৈর্য, আমার অপেক্ষা। মানুষ ঝোঁকের মুখে বসে অনেক ভুল অন্যায় করে ফেলে। আপনি একজন বাবা, আপনি জানেন একজন সন্তানকে সঠিক শিক্ষা দেওয়া, তাকে তালিম দেওয়া, মূল্যবোধের জ্ঞান দেওয়া ঠিক কতটা জরুরি। আমি কিন্তু সেক্ষেত্রে রিক্ত। আমার বাবা মা ছিলেন না, ছিল না একজন সঠিক পথ প্রদর্শক। আভিজাত্যের মাঝে বড় হওয়ায় আমি বাস্তব জীবনের টানাপোড়েন কাকে বলে জানতাম না। এই দু চোখের সর্বদা জৌলুস খুঁজে বেরিয়েছি, কারণ তাতে অভ্যস্ত আমি। উচ্চ সামাজিক অবস্থানে থাকার দরুন যা দেখতে পেতাম সেটাই যথার্থ মনে হতো। অন্য কিছু যা ভালো লাগেনি তাতে দ্বিতীয়বার তাকানোর প্রয়োজন বোধ করিনি। লিলি যখন আমার জীবনে এলো তখন আমি সর্বশান্ত। নিজের বলে কিছুই ছিল না, এক প্রতিবন্ধী জীবন অতিবাহিত হচ্ছিল আমার। নিজেকে নিজেই অনুভব করা বন্ধ করে দিয়েছিলাম। জাগতিক চিন্তাধারা লোপ পেয়েছিল। অতঃপর ও একটু একটু করে আমার কষ্টগুলোতে মলম লাগানো শুরু করলো, আমায় সঙ্গ দিল। ভালোবাসা না জানা আমি এই শুদ্ধ অনুভূতিকে চিনতে শিখলাম। ও আমাকে কেমন সব কুলুষিত বিষয় থেকে আগলে রাখা শুরু করেছিল। কিন্তু একটি মানুষ তো আর সহজে তার স্বভাব ভুলে যায় না, বিশেষ করে সে যদি জেদি হয়। যখন চোখের দৃষ্টি ফেরত পেলাম তখন মনে হলো আমি আমার সব কিছু পুনরায় পেয়ে গিয়েছি। যে আমিটা হারিয়ে গিয়েছিলাম তাকে খুঁজে পেয়েছি। পুরনো সে দেমির, তার একরোখা চিন্তাধারা তাদের রাস্তা পেয়ে বসলো। আবারও পেছনে ফেলা বসা জীবন আমাকে টানতে শুরু করলো। তার জন্যই আমি আমার লিলিকে তখন মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছিলাম। হারি মাঝে সাময়িক আরেক ধাক্কায় আমি নড়বড়ে হয়ে গেলাম। আমার মাথা কাজ করছিল না। ওই যে বলে না, হারিয়ে গেলে মূল্য বোঝা যায়, আমি তাই অনুভব করতে পারছিলাম। লিলির থেকে দূরে থেকে বুঝলাম ও আমার জন্য কি। প্রথমবার নিজের দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে কোনো বস্তুর মর্মার্থ বোঝার চেষ্টা করলাম। অভ্যস্ততার চশমা ছেড়ে সাধারণের ভিড়ে নিজেকে খুঁজলাম। তাতে বুঝলাম তারা যে অমূল্য সম্পদকে আগলে রাখে তাকে আমি নিজ হাতে ত্যাগ করে এসেছি। আসলে মানুষকে শিখতে হয়, আর তার জন্য সময়ের প্রয়োজন। আমি নিজ থেকে আমার ভুল মেনে নিয়েছি। নিজেকে যাচাই করার জন্য লম্বা এক সময় ধরে সংযম করে গিয়েছি, এবং দিন শেষে আমার পথ প্রদর্শক আমার রব লিলিকে আবারও আমার সম্মুখে নিয়ে এসেছেন। দ্বিতীয়বার পাওয়া এই সুযোগ আমি হাতছাড়া করতে রাজি নই। জীবনের রেশ খানিকটা পথ পেরিয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জন করা মধ্যবয়স্ক মানুষ দুটো শুনে গেলেন দেমিরের করুণ স্বরে বলা আত্মবিশ্লেষণ। অস্বীকার করার জন্যই যে দেমির সত্যিকার অর্থে নিজের করা অন্যায় থেকে শিক্ষা লাভ করেছে। তারা দেখেছে তাদের মেয়ের জন্য কেমন করে ছটফট করে গিয়েছে ও, বছরের পর বছর অপেক্ষা করে গিয়েছে। আসলে অনুশোচনায় দগ্ধ হওয়ার চাইতে উচিত কোনো উপলব্ধি নেই। এতক্ষণে জিয়ার বাবাকে কিছু বলতে না দেখে দেমির আশাহত হলো। দু চোখের সম্মুখে তমসা ঘনিয়ে এলো। কি করবে সে এখন? আংটিটা তুমি নিয়ে যাও। দেমিরের মাথা নত হয়ে এলো। উদাস দৃষ্টি মিলে চেয়ে দেখলো আংটিটি। ওদের বিয়ের সময় দেমির নিজ থেকে কিছুই দেয়নি জিয়াকে, তাই পরিকল্পনা ছিল এবারে কোনো কিছুর কমতি রাখবে না ও। কিন্তু তার হচ্ছে কোথায়? হাহাকার করে অন্তঃস্থল, ঠোঁট কামড়ে ধরেও সে আত্মনিয়ন্ত্রণ হারাচ্ছে। দেমিরকে চুপ হয়ে যেতে দেখে কবির হাসান ক্ষীণ হেসে বলেন, কাল আমার সামনে না হয় আমার মেয়েকে আংটিটা পরিয়ে দিও তুমি। বিস্ময়ে চট করে মুখ তুলে তাকায় দেমির। চোখ দুটো কেমন ছলছল করছে।
ও মাত্র খেয়াল করলো তার কঠোর শ্বশুর ওকে তুমি বলে সম্বোধন করছেন। এতটাই হতবাক হয়েছে যে ওর মুখ ফুটে অস্পষ্ট শব্দ বেরিয়ে এলো। এবার কবির সাহেব শব্দ করে হেসে উঠলেন। নাজমা সমস্বরে আলহামদুলিল্লাহ বলে চলে গেলেন মিষ্টি মুখ করানোর উদ্দেশ্যে। নিজেকে আরও একটু প্রস্তুত করে নিও, যে একে মানানো সহজ হবে না। দেমের বুঝ বাচ্চার ন্যায় মাথা নাড়ালো। তা পরপর এগিয়ে গিয়ে কবির হাসানের দু হাত জাপটে ধরে বলল, আমাকে বিশ্বাস করার জন্য অসংখ্য ধন্যবাদ বাবা। তাহলে আমার মান রেখো তুমি। অবশ্যই। আজ সরকারি ছুটির দিন, কারো তেমন একটা কর্মব্যস্ততা নেই। জিয়া ঘর গুছিয়ে নিচ্ছিল, বেশ এলোমেলো হয়ে আছে সবকিছু। বর্ষার ঘর পরিপাটি করে তুলতেই কলিং বেল বেজে উঠল। ভ্রুকুচকে দেয়াল ঘড়ির দিকে চাইল জিয়া। এত দ্রুত তো চলে আসার কথা নয়। মাথার ওড়না টেনে ঠিক করে পিপ ফুলে দৃষ্টি তাক করলো। জিয়ার বাবা দাঁড়িয়ে, উনি না গত পরশু এসে গেলেন। সাধারণত না বলে উনি আসেন না। চিন্তিত মনে দরজা খুলে জিয়া সালাম জানায় তার বাবাকে। কবির হাসান প্রত্যুত্তর করে সতর্ক গলায় বলেন, ডেমিট এসেছে। সহসা চোখ মুখ কঠিন হয়ে আসে জিয়ার। বাবার দিকে তাকে নিবৃত্ত স্বরে বলে, কেন? আমরা ভিতরে ঘরে গিয়ে কথা বলি, ডেমির এখানে বসুক। বাবার কথা কখনো অমান্য করে না জিয়া, নাইবা মুখের উপর কথা বলে। তাই চুপচাপ ও নিজের ঘরে চলে গেল। কবির হাসান গিয়ে দেমিরকে ডাকতেই ও চলে গেল বাসার ভেতরে। চারপাশে নজর বোলালো একটু করে। ছিমছাম একটি পরিবেশ, তেমন আসবাবপত্র নেই। ছোট একটি খাওয়ার টেবিল ও কয়েকটি চেয়ার, তার অপর পাশে একটি কাউচ রাখা। তবে মেঝে জুড়ে মোটা কার্পেট বিছানো। সংকুচিত মন নিয়ে দেমির বসলো কাউচের উপর। বাতাসে কেমন মিষ্টি এক ঘ্রাণ ছড়িয়ে। প্রত্যেক ঘরেরই এক নিজস্ব বাতাবরণ থাকে। এত এত অস্তিত্ব থেকেও নিজস্বতার এই ভিন্নতাটুকুন কিভাবে যেন নিরবিচ্ছিন্ন হয়ে থাকে। দেমিরের অনেক ভালো লাগলো। হঠাৎই কেমন আপন আপন লাগছে চারপাশে। দেমিরকে রেখে কবির হাসান মেয়ের পিছু চলে গেলেন। কথা বলতে হবে এখন। জিয়ার সাথে অস্থিরতা মানায় না। ওর বাবা অতি অপছন্দের একটি কাজ করলেও ও নীরব হয়ে বসে অপেক্ষায় ছিল। সবটা শুনতে হবে আগে। বাবা এসে ওর বিপরীতে বসতেই জিয়া ধীর কণ্ঠে বলে, কেন নিয়ে এসছো তাকে? আগে সবটা বলি। শুনি তাহলে। তার মেয়ের ধৈর্যের বাঁধ খুবই শক্ত। অল্পতে সে হুচট খায় না। কবির সাহেব একে একে শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি বাক্য বলে শেষ করলেন। এখন তোমার কি মতামত? কেন, ভিন্ন অভিমত নেই আমার। এতদিন আমি তোমার কিছুই বলিনি, চুপচাপ তোমার প্রতিটি সিদ্ধান্ত মেনে নিয়েছি। এমনকি জীবনে সবচাইতে কঠিন সময় যখন তুমি পার করলে তখনও ডেমিরের কাছে ফিরে যেতে বলিনি। কিন্তু আজ যখন আমি নিজে থেকে ওর সাফাই গাইতে আসলাম, তখন তোমার একটু মনে হলো না বাবার কথাটা একটু ভেবে দেখি? কবির সাহেব নাখুশ গলায় কথাটুকুন বলতেই জিয়ার মাথা নত হয়ে যায়। বাবার অবাধ্য কখনোই হয় না, কিন্তু এই একটি বিষয়েই ও কোনোভাবে ঠিক থাকতে ব্যর্থ। ওর অন্তঃপট কেমন অসাড় হয়ে আসে। আমাকে কি এই একটি বিষয়ে ছাড় দেওয়া যায় না বাবা? আর কত বছর বছর পেরিয়ে গেল তো, এবার একটু ডেমিরকেও না হয় ছাড় দাও তুমি। বছর বছর পেরোলেও আজও আমার মনের ক্ষতগুলো তাজা। সে ধিক্কার, সে অপমান আমি ভুলতে পারি না। যে মুহূর্তে উনি আমায় স্ত্রী হিসেবে ত্যাগ করে গেলেন, বিশ্বাস করো, মনে হচ্ছিল আমার দুনিয়া থমকে গিয়েছে। এতটা অবমাননা, সেসব তিক্ত বাণী আমার প্রাপ্য ছিল না। মনে হচ্ছিল শোনার শব্দগুলো মিথ্যে হয়ে যাক। আমার বুকের ভেতরটা জ্বলে যাচ্ছিল। বোধহয় কানের ভিতর কেউ উত্তপ্ত তরল সীসা ঢেলে দিয়েছিল। সপ্তাহ খানেকের সেই বদলে যাওয়া মানুষটা এবং তার অবহেলা, তাতে যে কি নিদারুণ ব্যথা। সেই ব্যবহার, সেই হীনমন্যতা এখনো আমি অনুভব করতে পারি। যে মানুষটা আমায় ছেড়ে দিয়েছে, তার কাছে আবার ফিরে যাওয়াটা ঠিক কতটা অপমানের, সেটা যদি তুমি বুঝতে বাবা। আমি নিজেকে নিজের চোখে এত নিচে নামতে দেখতে পারি না। তীব্র অনুভূতির তোড়ে যে আর গলা সামান্য উঁচু হয়ে যায়। স্বল্প পরিসরের এই বাসাটিতে সহজেই সেটি ছড়িয়ে পড়ে। নিজ অবস্থানে দূরে দূরে বুক নিয়ে বসা দেমিরও শুনতে পাই। যে আর মন্তব্য যদ্দরুন ওর মস্তিষ্ক থমকে আসে। ডেমি সেটা ইচ্ছে করে করেনি, তুমি তো জানো। এসব নীতিমালা ধর্মীয় জ্ঞানবোধ ওর একদমই ছিল না। এরকম কিছু হয়ে গিয়েছে সেটা কখনো ওর চিন্তায় আসেনি। সেই মুহূর্তে উনি শুধু একটি মাত্র জিনিসই চেয়েছেন, এই যোগ্যতাহীন, নিচু, ছলনাময়ী
জিয়ার থেকে মুক্তি। আমার জন্য এই কারণটুকুই যথেষ্ট। তুমি কি তাহলে আর একবারও এ নিয়ে ভাবতে চাও না? তুমি আমার বাবা, তোমার অধিকার আছে আমার থেকে কিছু চাওয়ার, আমারও অনুমতি আছে এর বিরোধিতা করার। তবে তুমি যদি একান্তই জোর করো তাহলে হয়তো আমি ভাবতে পারি। তবে জেনে রেখো, তার কাছে আবারও ফেরত যাওয়ার অর্থ আমার মনকে শেষ করে দেওয়া, আমার আদর্শ, আমার আত্মসম্মান ও এত বছরের সংগ্রামকে ধুলোয় মিশিয়ে দেওয়া, আমার মর্যাদা বোধকে হাসির পাত্র বানানো, হিজিয়াকে সম্পূর্ণ নিঃশেষ করে দেওয়া। কবির হাসান মুখ বনে গেলেন। কি বলবেন বিপরীতে তা ঠিকঠাক ঠাহর করতে পারলেন না। দরজার ওপারে দেমির আর সহ্য করতে না পেরে উঠে চলে এলো কাছে। বাহিরে দাঁড়িয়ে থেকে বলল, তোমায় কেউ জোর করবে না। আমি ভেবেছিলাম দুজনে আবার একত্রিত হয়ে জীবনটা সুন্দর করে সাজাবো। তোমার সম্মান আমি ফিরিয়ে দিব, নিজের জন্য খুশি করাবো। কিন্তু এই আমিটা যদি তোমার কাছে এতটাই যন্ত্রণাময় হই তাহলে সেটা আমিও চাই না। তুমি যদি আমার থেকে আলাদা হয়ে ভালো থাকো তবে তাই চলবে, জোর করে নয়। ভাগ্যে থাকলে তোমায় আমি পাবো, নয়তো আমার অপেক্ষা অসমাপ্তই থাকুক। দেমিরা আর এক দণ্ড দাঁড়ালো না। অশ্রুসিক্ত চোখ কোণের শার্টের অংশে মুছতে মুছতে বেরিয়ে গেল। তখনই পাশ থেকে একটি ছোট্ট হাত আঁকড়ে ধরে অবাক দৃষ্টিতে এক মধ্যবয়স্কা ফ্ল্যাটে প্রবেশ করলেন। মনে তার প্রশ্ন জাগলো, এই ছেলেটিকে? নেমির চলে যেতেই কবির হাসানও উঠে দাঁড়ান। স্থবির হয়ে বসে থাকা মেয়েকে দেখে বলেন, শুধু নিজের কথাই ভেবে গেলে? বিশ্বাস করো বাবা, আমি স্বার্থপর নই। যে কারণে আমি তার নিকট অপছন্দে ছিলাম সেটা এখনো বহাল আছে। এমনকি এর আরো বিস্তার ঘটেছে। মানুষ বদলায় জিয়া, আমি ওই দেখছি, ওকে ওর বিনোদন আমি অনুভব করতে পারছি। তাহলে হয়তো আমি পাথর হয়ে গিয়েছি, কেন যেন কিছুই অনুভব করতে পারছি না, অনুভূতি শূন্য হয়ে পড়েছি। কবির হাসান বুঝে গেলেন তার মেয়েকে আজ টলাতে পারবেন না উনি, তাই চুপ হয়ে গেলেন। কিছু জিনিস সময়ের উপর ছেড়ে দিতে হয়। আসলে সময় সেটা তো কম পার হয়নি, তাহলে জিয়ার মনের আঘাতগুলো সেরে ওঠেন কেন? আর উপশম হয়তো সময় কিংবা জিয়া নিজেও নয়, অন্য কেউ। অন্ধকার নেমে এসেছে ধরণী জুড়ে, চারপাশে ভারী বাতাসের ঘন ঘটা। থেমে থেমে মেঘমালার সংঘর্ষে মেদিনী কেঁপে উঠছে। ফোঁটা ফোঁটা বৃষ্টি আছড়ে পড়ছে জানালার উপর। খাটে বসে দু পায়ের উপর মাথা রেখে এক মনে আকাশে ভেসে ওঠা বিদ্যুতের ঝলকানি দেখে চলেছে জিয়া। চোখে ওর পলক অবধি পড়ছে না। কে জানি কি ভাবছে সে। ধ্যান ভাঙে মাথার পরা কারো স্নেহর স্পর্শে। আরামে জিয়ার চোখের পাতা মুদে আসে। চুপটি করে আরামটুকু নেয় ও, মুখে কিছু বলে না। কি চলছে তোমার মনের ভেতরে? আমি নিজেই কিছু বুঝতে পারছি না ফুপি। কবিতা হাসান বসলেন তার ভাতিজের পাশে, নরম কণ্ঠে বলেন, সবাই দ্বিতীয় সুযোগের দাবিদার, আর তুমি তো সব জানো। দেমিদের কথা তোমার মা বাবার কাছ থেকে শুনে আসছো অনেক দিন যাবৎ। এই কয়েকদিন নিজ চোখেও দেখলে, সাথে শুনলেও, তবুও কি তোমার বিশ্বাস হয় না যে সে বদলে গিয়েছে? বিশ্বাস হয়। সময় না নিয়ে তৎক্ষণাৎ প্রত্যুত্তর করে জিয়া। কবিতা বিভ্রম নিয়ে তাকে বলেন, তাহলে সমস্যাটা ঠিক কোথায়? সমস্যাটা আমার মাঝে। আমাকে বুঝিয়ে বলো রাহি, আমি সাহায্য করার চেষ্টা করব। নিজেকে একটু হালকা করো। ফুফুর কোলে মাথা গুজে দেয় জিয়া। ক্লান্ত স্বরে বলে, কিছু অনুভূতি সম্পর্কে ধারণা না থাকলে অনুভব করা যায় না ফুপি। আমার মনোকষ্টটাও ঠিক সেরকম। কারো বোঝার ক্ষমতা নেই, নাইবা আমার ক্ষমতা আছে কাউকে বোঝানোর। আমি শান্তি পাচ্ছি না। কবিতা হাসান এক দীর্ঘশ্বাস ছাড়েন। কি আর বলবেন তিনি? জোর করলে করা যায়, কিন্তু যখন ভাবেন ভুক্তভোগী তো তিনি নন, তখন সব অধিকার বোধ হারিয়ে যায়। মনে হয় মেয়েটা যেভাবে ভালো আছে সেভাবেই না হয় থাকুক। দিন শেষে অন্তরের খচখচানিটা দূর হয় না। প্রশ্ন জাগে, যে কি আদৌ ভালো আছে? ঘুটঘুটে অন্ধকারে ডুবা কক্ষ, কেমন নিস্তব্ধ হয়ে আছে সবকিছু। এই আধার পানে চোখ তুলে তাকিয়ে আছে দেমির। সেই পুরনো সময় ফেরার চেষ্টা, যখন দু চোখের সম্মুখে সবকিছু অদৃশ্য ছিল। কিন্তু কি অদ্ভুত, কোনো মিল পাচ্ছে না ও। সে চোখের না দেখতে পাওয়ার অভিজ্ঞতা,
অনুভূতির কোনো কৃত্রিম অপপ্রচেষ্টাই খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন মনে হতো জীবনের স্বাদ হারিয়ে গেছে, অথচ এখন সুস্থ হয়েও মনে হয় এই জীবনের কোনো মানেই হয় না। মানুষ অদ্ভুত, কখনো কোন পরিস্থিতিতে পুরোপুরি তৃপ্ত হয় না সে। যার বাসা থেকে ফিরেছে সে কখন, এখন অব্দি এভাবে একলা বসে আছে দেমির। এই একাকিত্ব বোধ হয় কখনোই দেমিরকে ছেড়ে যাবে না, ঘুচবে না ওর হাহাকার। হঠাৎ করেই দেমির চিরে এক ফালিয়া আলো প্রবেশ করে ঘরের ভেতরে। দেমির বিরক্ত হয়ে সেদিকে তাকায়, ছোট্ট একটি অবয়ব দাঁড়িয়ে। পরপরই ক্ষীণম ভারত এক আওয়াজ কানে আসে। চাচু, তড়িৎ উঠে আসে দেমির, অবাক হওয়ার অবকাশ মেলে না। ওকে এখানে একা পাঠিয়েছে কে? দ্রুত ঘরের আলো জ্বেলে তটিনীকে নিয়ে আসে নিজের কাছে। মেয়েটার উজ্জ্বল চেহারা ভয় পেয়ে ফ্যাকাশে হয়ে গিয়েছে। আদরে আহ্লাদে ফুলো গালে চুমু খেয়ে দেমির বলে, ভয় পেয়েছো ডাম্পলিং? তটিনী মাথা নেড়ে ফিসফিস করে বলে, অধকাল। হ্যাঁ, অন্ধকার। চাচুর পানে তাকায় ছোট্ট সে, গভীর চোখে পর্যবেক্ষণ করে মুখখানি। খসখসে গালে আপন কোমল হাত গলিয়ে দেয়, মৃদু লয় বলিয়ে বলে, লেদ, আই লেদ। ঘাড় বাঁকে সোজা আয়নায় তাকায় দেমির। চোখ দুটো ফুলে কেমন রক্তিম হয়ে আছে। এক শ্বাস ছাড়লো, বুকের মাঝে কেমন ব্যথা জাগলো। ও মাথা নেড়ে বলল, হ্যাঁ, চাচ্চুর চোখ লাল হয়ে আছে। স্যাদ। দেমির দুঃখী মনে হ্যাঁ বোধক মাথা উপর নিচ করে। তটিনী কিছু বলতে চায়, তবে বোধহয় মনের ভাব প্রকাশ করার মতো কোনো শব্দ খুঁজে পাচ্ছে না ও। বেচারি। তবে দেমির যেন বুঝলো ওর ইচ্ছে। বাচ্চাটাকে জোরে ধরে উদাস গলায় বলে, তোমার প্রিটি লেডি আমায় কষ্ট দিয়েছে। পিতিলিদি। তোমার চাচ্চুকে শাস্তি দিচ্ছে সে, যেই সাজার বোধহয় কোনো শেষ নেই। এই বিরহী ব্যথা নিয়েই আমার আয়ু ফুরবে। সহস্রবার চেয়েও নিজেকে থামাতে পারেনি দেমির। কয়েকদিন জিয়ার পেছনে লোক লাগিয়ে রাখলেও আজ মনের বাসনার কাছে হেরে ও নিজেই চলে এসেছে। রমণীকে এক নজর সামনাসামনি না দেখে ও আর থাকতে পারছে না। বিরহের যাতনার চাইতে বড় কোনো যন্ত্রণা বুঝিয়ে আর নেই। কয়েক ক্ষণের অপেক্ষা বাদেই দেখা মিলেছে হৃদয় হরণীর। তবে তা বেশিক্ষণ স্থায়ী হলো না। এক ঝলক জিয়াকে দেখার পরপরই গাড়িতে উঠে গেছে ও। দেমির জানিয়ে জিয়া বুঝে গিয়েছে যে আজ ও এসেছে। তাহলে কেন? একটু কি নরম হওয়া যায় না? দুটো ক্ষণ কি কষ্ট করে দাঁড়িয়ে থাকা যায় না? ততক্ষণে দেমির না হয় দু চোখ ভরে ওকে একটু দেখুক, প্রাণটা জুড়ে নিক। কিন্তু পাশানি সে বড্ড তৎপর। দেমিরের নজর থেকে কিভাবে লুকিয়ে বেড়ানো যায় সর্বদা সে চিন্তায় ঘুরে তার মধ্যে। শেষে বিরস মনে জিয়ার গাড়ির পেছন পেছন চলছে দেমির। মনটা কেমন যেন আনচান আনচান করছে আজ। কারণ কি সেটা বুঝে আসছে না। স্বাভাবিকের তুলনায় বেশি অবসন্ন লাগছে আজ। কারণ প্রত্যাখ্যানের ভার বোধহয় খুবই বেশি। এর মধ্যেই অর্ধেক রাস্তা পেরোতে একটি গাড়ি হুট করেই দেমিরকে পেছনে ফেলে সবেগে এগিয়ে গিয়েছে। একটুর জন্য ঘর্ষণ হয়নি। দেমির খানিকটা পেছনে পড়ে গেল সহসা। মুহূর্তের মাঝে কি হলো? আবাসিক এলাকায় ঢুকে গিয়েছে ওরা। এরূপ সংকীর্ণ রাস্তায় নিয়ন্ত্রণহীন গাড়ি চালানো, উপরন্তু আরেকজনকে টপকে আগে যাওয়ার মতো ঝুঁকিপূর্ণ পদক্ষেপ ঠিক কতটা যুক্তিযুক্ত? মেজাজ খারাপ হলো ওর। পরপর হর্ন বাজালো কয়েকবার, কিন্তু না, তবু গাড়িটি সরছে না। সময় গড়াতেই দেমির খেয়ালে এলো জিয়ার গাড়ি যেই বাঁকে চলছে সেটিও ঠিক সেই পথেই এগোচ্ছে। মস্তিষ্কের টনক নড়ে সহসা। মনে হচ্ছে এতদিন যেই ভয়টাই ছিল সেটাই বোধহয় আজ বাস্তবে রূপ নিচ্ছে। তৎক্ষণাৎ পকেট থেকে এয়ারপোর্ট নিয়ে কানে গুজে দেমির কল লাগায় ফারদিনকে। জরুরি কথা বলে শেষ করতেই ড্রাইভিংয়ে মনোযোগ দেয় ও। তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে সম্মুখে। একটু সময়ের প্রয়োজন তার। দ্রুত সবটা ঘটে গেলে ওর আয়ত্তে থাকবে না কিছুই। এর মধ্যেই যে ভয়টা দেমির পেয়েছিল সেটাই সত্য হলো। আচমকা পেছন থেকে একটি গাড়ি সামনে চলে আসতেই ড্রাইভার তৎক্ষণাৎ ব্রেক কষান। সামনের সিটের অংশের সাথে সজোরে ধাক্কা খায় জিয়া। বাহুর ব্যথায় চোখ মুখ কুচকে আসে। ততক্ষণে ড্রাইভার উচ্চ আওয়াজে হুঁশিয়ারি দেওয়া শুরু করে দিয়েছেন। এই অন্ধ নাকি? চোখ কান কই নিয়ে ঘোরো? কিন্তু স্থির হয়ে যাওয়া গাড়িটি না জায়গা থেকে চলে যাওয়ার জন্য উদ্যত হচ্ছে, না বা এর ভেতর থেকে কেউ কোনো কথা বলছে। যে ড্রাইভারের মেজাজ খারাপ হয় আরো। জানালার বাহিরে মাথা বের করে গলা উঁচিয়ে বলেন, বয়রা নাকি? কি হয়েছে? তবু নিশ্চুপ।
কালো গ্লাসের ভেতরেই কিছু দেখা যাচ্ছে না। ম্যাডাম আমি দেখে আসি কি হয়েছে। বেশি কথা বাড়াবেন না চাচা। ড্রাইভার জানেন ম্যাডাম তার বড্ড ঠান্ডা স্বভাবের মানুষ, যে কোনো ধরনের ঝামেলায় তার অপছন্দ। তিনি সায় জানিয়ে নেমে গেলেন নিচে। ঠিক তখনই সে গাড়ির প্যাসেঞ্জার সিট খুলে গেল। ড্রাইভার কপাল কুঁচকে এসে পাশে যেতেই এক মুহূর্তে ছিটকে গিয়ে রাস্তার ওপাশে গিয়ে পড়লেন। বয়স্ক হ্যাংলা শরীরে একটি বিকট লাথি পড়েছে। এর ভার সইতে না পেরে সেখানে লুটিয়ে পড়লেন তিনি। সহসা চমকে উঠল জিয়া। কি হচ্ছে এখানে? ভাবনার মাঝেই গাড়ি থেকে নেমে এলো 3 জন লোক। তাদের দেখেই রাস্তার ভাড়াটে গুন্ডাদের মতোই লাগলো। লম্বা উস্কো খুস্কো চুল, এলোমেলো পোশাক পরনে, মুখের ভাবভঙ্গি বড় পৈশাচিক। যে হতভম্ব হয়ে বসে রইল। হেরা কি তবে ওর পেছনে পড়েছে? কিন্তু কেন? হঠাৎই দানেশের নামটি মাথায় চলে এলো। সেদিন কত হুমকি ধামকি শুনে গেল, কিন্তু এখন জিয়ার পরিচয় জানার পরও কি তাদের একই অভিমত? উত্তর না পেয়ে বুক খামচে ধরল ওর। জীবনে এরূপ বৈরী অবস্থার সম্মুখীনও কখনো হয়নি। ঘর কোনো মেয়ে হয়ে বাহিরে দুনিয়ার প্রতি ছিল ওর অত্যাধিক জড়তা। তবু প্রয়োজনের খাতিরে সে প্রতিবন্ধকতা ও পেরিয়ে এসেছে এখন। কিন্তু আত্মরক্ষা এসব কৌশল ওর নাগালের বাহিরে। দ্রুতই দরজা জানালা লক করে সে সাটকে থমকে বসে রইল। আমরা হাত লাগানোর আগেই গাড়ি থেকে নাম। বাহির থেকে এক ভারী খেয়ে গলার চিৎকার ভেসে আসলো। জিয়ার সর্বাঙ্গ থরথর করে কাঁপলো। মনে মনে ডেকে গেল আপন পরোয়ার দিগারকে। কোনো সারা শব্দ না হতেই গাড়ির দরজায় এক লাথি পড়ল। কথা কানা যায় না, নাম বলছে। রাস্তায় 2-1 মানুষের অস্তিত্ব এলেও এই লোকজনের হাতে দেশীয় অস্ত্র দেখে আর কেউ এগোনোর সাহস দেখায়নি। আজকাল বিপদে কারো থেকে সাহায্যের আশা করাও এক প্রকার বোকামি। রুদ্ধকর এই পরিস্থিতির মাঝেই হঠাৎ করে বিকট এক আওয়াজ হলো। কানে তালি লাগার জোগাড়। জিয়া দেখলো লোকগুলো তোর গাড়ির পাশ থেকে সরে গেল। কৌতূহলে ওর চক্ষুদা সরাসরি নিবদ্ধ হলো লুকিং গ্লাসে। পেছনের দৃশ্য তাতে স্পষ্ট। জিয়ার অসহায়ত্ব যেন আরো বাড়লো। লোকটার কি সবসময় বেশি বেশি না করলে হয় না? দৃঢ় পায়ে দেমির দাঁড়িয়ে, শক্ত মুখে, হাতে একটি গান, লাইসেন্স রয়েছে এটির। ইদানিং বড় বড় ব্যবসায়ীদের কাছে আত্মরক্ষার জন্য এরূপ ব্যক্তিগত অস্ত্র থাকা খুবই সাধারণ একটি বিষয়। এই তুই কে রে? মাঝখান থেকে সর, হিরোগিরি দেখাতে আসিস না। আমি কে সেটা তোর না জানলেও চলবে, তবে বেশি বাড়াবাড়ি করলে তোদের ভিলেনগিরি ঠিকই ছুটাবো, তাই সময় থাকতেই চলে যায় এখান থেকে। সেই ছেলেটি এই যাত্রায় বিশ্রী করে হেসে বলল, তুই কি মনে করছোস তোরে আমরা ভয় পাইছি? এই দেখ দেখ, থরথর করে কাঁপতাছি। এবারে সকলে হেসে উঠল একত্রে। দেবীরের চোয়াল নিরেট হয়ে এলো। ইচ্ছে করলো প্রত্যেকের গায়ে একটি একটি করে বুলেট ঠুকে দিতে, কিন্তু আজ ভাগ্য তেমন একটা সাথে নেই ওর। ম্যাগাজিনে মাত্র 2টা গুলি ছিল, যার একটাও ফাঁকা ফায়ারিংয়ে শেষ করে দিয়েছে। এখন চাইলেও আগ বাড়িয়ে কিছু করা যাবে না। লোকজনের মাঝে কয়েক পলের কিছু একটা চোখাচোখি হলো। এরপরে 2 জন মিলে একসাথে দৌড় লাগালো দেমিরের দিকে। অনভ্যস্ত দেমির তৎক্ষণাৎ বুঝে উঠতে পারলো না সে ঠিক কি করবে এখন। কোনো মতে শুধু আরেকটি বুলেট ছুড়ে দিল। ভাগ্যক্রমে সেটি গিয়ে লাগলো তাদের একজনের পায়ে। আর মধ্যেই অন্যজন না থেমে ত্রস্ত এসে প্রকাণ্ড এক ধাক্কা লাগালো দেমিরকে। তাল সামলাতে না পেরে দেমির পড়লো পিচ ঢালা রাস্তায়। গানটি ছিটকে গেল আরেক পাশে। ছেলেটা চট করে সেটি পাকড়াও করে দেমিরের দিকে তাক করতেই বুঝলো বুলেট আর অবশিষ্ট নেই। বস, এটা তো হাওয়া। রাস্তায় শুয়ে কাতরাতে থাকা ছেলেটিকে তুলতে তুলতে দলের সর্দার গোছের লোকটি বলল, দাঁড়ায় কি দেহস, লাগা কয়েকটা। এরূপ গরম আবহাওয়া দেখে হতবিহ্বল জিয়া। তবে দেমিরকে পরে থাকতে দেখে ওর মাথা কাজ করে না আর। দিক বেদিক শূন্য ভেবে বের হতে নিবে তখনই দেমিরের সতর্ক কণ্ঠ কানে ভেসে আসে, তুমি বের হবে না বলে দিলাম। কথার মাঝে আচমকা আগত আক্রমণকে পাউছে বেকায়দায় মুখ থুবড়ে ফেলে দিয়ে ঠেকায় দেমির। রাস্তায় পড়ে হাতের তালু ছিলে গিয়েছে। মুখ কুচকে উঠে দাঁড়ায়ও। তন্মধ্য আবারও ছেলেটা তেড়ে মেরে আসতেই 2 জনের মাঝে ঘুর সংঘর্ষ লেগে গেল। তবে দেমির স্বাস্থ্যের দিক থেকে তুলনামূলক হৃষ্টপুষ্ট হওয়ায় সুবিধা মিলল। ছেলেটার এক হাত
বাঁকা করে মুচড়ে ধরে মুখের উপর ক্রমাগত বেধড়ক লাগায় কয়েকটা, ফলে নাক মুখ ফেটে রক্ত বেরিয়ে আসে। দেমির আরও এক দফা চড়া হওয়ার আগেই পেছন থেকে অতর্কিত হামলা হয়ে যায়। জিয়া চিৎকার করে ওঠে, এক নয় বারংবার মাথার পেছনে একই জায়গায় আঘাত পড়ে। দায়ের শক্ত উল্টো পিঠ ব্যবহার করা হয়েছে, ছিটকে আসলে লাল তরল। ছেলেটাকে ছেড়ে দেয় দেমির। তীব্র অসহনীয় ব্যথায় দু চোখের পাতার সম্মুখে আধার খুনে আসা শুরু করে। মাথার পেছনে আপনা আপনি হাত পৌঁছে যায়, ভেজা অনুভূত হয়। সহসা আশার প্রদীপ নিভে আসে। একবার ইচ্ছে করে পিছু ঘুরে জিয়াকে দেখে নিতে হতো, লোকগুলোকে আর আটকাতে পারল না। এখন তার লিলির কি হবে? আবারও ব্যর্থ হলো সে। তার শরীরের ভারসাম্য ঠিক থাকে না ওর। সমস্ত শক্তি নিঃশেষ হয়ে নিচে থপ করে পড়ে যায় রাস্তায়। এই দৃশ্যে দেয়ার সহ্য হয় না। দ্রুত দরজা আনলক করে বেরিয়ে আসে। দেমিরের কানে বাজে সেই পছন্দনীয় নারী কণ্ঠের আহাজারি। সে দেখে কিভাবে ছুটে আসছে মেয়েটা ওর জন্য। দেমিরের বড্ড আফসোস জাগলো, মেয়েটা সেই বুকায় রয়ে গেল। এখনো নিজের কথা ভাবল না। তবে দেমিরের চেষ্টা বিফলে যায়নি। মুহূর্তেই বাতাসে তীব্র সাইরেনের শব্দ ছড়িয়ে পড়ল। ফারদিন ঠিকঠাক মতোই তার কাজ সম্পূর্ণ করেছে। লোকগুলো ভীত সন্ত্রস্ত হলো, কোনো রকমে ছুটতে শুরু করলো, তবে বিশেষ লাভ হলো না। পাকড়াও হলো তারা। অপরদিকে ফারদিন এসে আঁকড়ে ধরেছে দেমিরকে, যে এখন চেতনাহীন। জিয়া নিষ্পলক নিশ্চল চোখে দেখে গেল রক্তাক্ত আহত দেমিরকে। ওর চোখের পাতা একটু নড়ল না, কেমন অনুভূতি শূন্য। করিডোরে সকলে অপেক্ষারত। জিয়া নিশ্চুপে বসে আছে একটি চেয়ারে। তার অভিব্যক্তি বোঝা কঠিন। কি যেন তার মাথায় ঘুরপাক খাচ্ছে। ফারদিন সব প্রয়োজনে ছুটাছুটি করছে। ছেলেটা বেশ কাজের। দেমির অত্যন্ত অবিশ্বস্ত। এত বছরেও তার পরিবর্তন ঘটেনি। ড্রাইভারের বেশি আঘাত লাগেনি। ব্যান্ডেজ করার পর এখন স্যালাইন দেওয়া হচ্ছে তাকে। ভাবি কিছু লাগবে আপনার? ধন্যবাদ ভাইয়া। জিয়ার দিকেও খেয়াল রাখছে ফারদিন। জিয়া প্রত্যুত্তর করে নিচু স্বরে। প্রয়োজনের অতিরিক্ত কোনো কথা সে বলে না। ফারদিন মৃদু হেসে দূরে গিয়ে দাঁড়ালো। অতীতেও মাথায় গভীর চোট পাওয়ার ইতিহাস আছে দেমিরের। সেদিকটা বিবেচনায় রেখে বিষয়টা জটিল হয়ে গিয়েছে বটে। ডাক্তাররা তাদের সর্বোচ্চ চেষ্টা করছেন। মূলত কিছুটা তুপের মুখে রয়েছে তারা। জ্যামে আটকা পড়া দানিশ কলে থেকেই সবাইকে বেশ কথা শুনিয়েছে। তাই বিশেষ তৎপরতা না দেখালে আর উপায় নেই। হারি মাঝে দানিশকে ছুটে আসতে দেখা গেল। অল্পতেই ভাইয়ের চিন্তায় তার চোখ মুখ শুকিয়ে গিয়েছে যেন। ও একবার আর চোখে নত মুখে বসে থাকা জিয়াকে পরখ করে ফারদিনের সাথে কথা বলতে গেল। কি অবস্থা ফারদি? বেশ ব্লাড লস হয়েছে স্যার। তার উপর ভাইয়ার মেডিকেল হিস্ট্রি ডাক্তাররা চেস্ট করেছে, জানিয়েছে যে ক্ষতটা বেশ গভীর। আশ্বস্ত হওয়ার মতো কোনো খবর নেই। দানিশ আশাহত হলো। পরপর জিয়াকে দেখে কেন যেন মেজাজ নিয়ন্ত্রণ হলো না ওর। আঙুল তাক করে উঁচু গলায় বলল, তোমার চক্করে আজ আমার ভাইয়ের এই অবস্থা। এত অহংকার কেন তোমার? দেখতে পারছো না কিভাবে দিন দুনিয়া ভুলে তোমার পিছনে কেমন কাঙ্কালের মতো পড়ে আছে? এত কিসের যে? দেমির আমাকে সবসময় বলে ওর নীলির মতো বুঝদার মেয়ে আর দুটো হয় না, অথচ দেখছি ওই সবই ফাঁকা, মুখের বুলি। বাস্তবে তুমি একটা দাম্ভিক মেয়ে। নিজের যোগ্যতার চেয়ে বেশি পাচ্ছ, তাও ভালো লাগছে না। জিয়া কিঞ্চিত মাথা তুলে চাইল, সাবলীল গলায় বলল, আপনার ভাই এই মুহূর্তে বেশ অসুস্থ। আত্মনিয়ন্ত্রণের নীরব ইঙ্গিত। দানিশ তোয়াক্কা না করে বলল, সেটা কার জন্য? তোমার জন্যই তো, কথা এড়িয়ে যাবে না। আচ্ছা তাহলে আপনি আমায় এই যোগ্যতার হিসেবটা একটু বুঝিয়ে দিন আগে, এরপর না হয় আমি আপনার প্রশ্নের জবাবটা দিলাম। আবার সেই শীতল ব্যবহার। দানিশ দাঁত কেড়মিড়ে উঠল, মেজাজের খেয়ে হারিয়ে বলল, আমার ভাইয়ের অবস্থান কোথায় আর তোমার কোথায়? ওর আশেপাশেও তোমার মতো এক সরকারি কর্মকর্তা থাকার যোগ্য। তোমার পরিবারেরও হালও তো ছাপসা, দরিদ্রে ডোবা ছিল। অন্যটা দেখে নিজেরা বড় হয়েছে, অথচ আমার ভাই সোনার চামচ মুখে নিয়ে জন্মেছে। এখানেই সবচেয়ে বড় তফাৎ। ও কোনো কিছু চাওয়ার আগেই সেটা হাতের নাগালে পেয়েছে। সেখানে তোমাদের শখের জিনিস না পেয়ে সারা জীবন হা হুতাশ করতে হয়েছে। যে মাটিতে ও কখনো পাপও ফেলেনি, সেখানে তোমাদের মতো মানুষেরা বসবাস করেছে। বুঝতে পারছো পার্থক্যগুলো ঠিক কোথায়?
বলতে গেলে শেষ হবে না। দানিশ হাঁপিয়ে গিয়েছে। কোমরে হাত ঠেকিয়ে শ্বাস নিতেই জিয়ার দৃঢ় কণ্ঠস্বর কানে বাজে। ধন্যবাদ আপনার সহযোগিতার জন্য। হিসেবটা একদম বরাবর ধরিয়ে দিয়েছেন। আপনার সাথে আমি একমত। আমার মন্তব্য সেটাই, আমি আপনার ভাইয়ের যোগ্য নই। এককালে উনিও খুদ এই কথাগুলো আমায় বলেছিলেন, আমিও মেনে নিয়ে চলে এসেছি। তাহলে এখন কেন সে আমায় ফেরত পাওয়ার জন্য এত মরিয়া? এত কিছুর পরও কেন আমার ভাই তোমার পিছু করে? সেটারই তো অহংকার তোমার। আপনাদের মতো পরের জিনিস নিয়ে অহংকার করার স্বভাব আমার নেই। কি বলতে চাচ্ছ তুমি? শুনেছিলাম আপনাদের ধন দৌলত খুব পুরনো, বংশের শুরু থেকে হস্তান্তর হয়ে আসছে। যে সোনার চামচ মুখে নিয়ে জন্মেছেন, আজ আপনারা যে অর্থ সম্পত্তি নিয়ে বড়াই করেন তা মূলত উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। নিজের কোনো পরিশ্রমই নেই এতে। মূল্যবোধ শেখার আগে আপনারা সামাজিক বৈষম্যমূলক আচরণে লিপ্ত হয়েছেন, অথচ আমার বাবার কোনো সহায়তা ছিল না। তিনি শরীরের রক্ত পানি করে তার সন্তানদের ভরণ পোষণ দিয়েছেন। মাথার ঘাম পায়ে ফেলে আমাদের শখ আহ্লাদ যতটুকু পেরেছেন পূরণ করেছেন। আমরা দু ভাই বোন কখনো অহংকার করতে শিখিনি, তবে আত্মমর্যাদা নিয়ে মাথা উঁচিয়ে বাঁচতে শিখেছি। জীবনে আজ যে অবস্থানে এসেছি, আপন চেষ্টা, ধৈর্য ও যোগ্যতা এসেছি। কারো বাবার থেকে পাওয়া কোম্পানিতে অপরিপক্ক হওয়া সত্ত্বেও দায়ভারে নিযুক্ত করা হয়নি। জিয়া, গলা নামিয়ে, আপনার কোনো অধিকার নেই আমার সাথে উচ্চ বাক্য করার। আপন সীমার মাঝে থাকুন। দানিশ কিছু বলবে তার আগে ফারদিন ছুটে এসে আটকালো ওকে। ভাইয়ের প্রাণপ্রিয়া স্ত্রীর এরূপ অপমান হতে দেখা ওর জন্য সহজ নয়। স্যার থামুন এবার। ছাড়ো তো ফারদিন, এই মেয়েকে আজ এক শিক্ষা দিয়ে ছাড়বো আমি। এভাবে বলবেন না, আপনার ছোট ভাইয়ের স্ত্রী হন উনি। ভাইয়া জানতে পারলেই কিন্তু খুব কষ্ট পাবেন। কোনো স্ত্রীই হয় না, ও কিছুই হয় না আমার ভাই। আমি ওকে ছাড়বো না। দানিশ তেড়ে আসতে চাইছে, অথচ জিয়া নির্বিকার তাকিয়ে এখনো আপন আসনে বসে। ওর তীক্ষ্ণ দৃষ্টি এবারে বদ্ধ দরজার দিকে ঘুরল। ডাক্তার বেরিয়ে এসেছেন। সহসা দানিশও থেমে গেল। জিয়ার পরোয়া না করে ছুটল সেখানে। আর এদিকে থমকানো হৃদয় নিয়ে বসে রইল জিয়া। ওর সর্বস্ব এখনই লুটিয়ে পড়বে বলেই মনে হচ্ছে ওর কাছে। সে শুধু বিড়বিড় করে পরম করুণাময়ের নিকট শক্তি চাইল। আটকে রাখার শ্বাসটুকুন সন্তর্পণে ছাড়ল সে। বুকের উপর থেকে যেন পাথর নেমে গেল। বিষণ্ণ আঁখি যুগল থেকে এতক্ষণে রোধ করে রাখা আবেগগুলো টুপটুপ করে পড়ে গাল দয় ভিজিয়ে দিল। সমস্ত শরীরের ভার ছেড়ে দিয়ে চেয়ারে হেলান দিয়ে বসে রইল জিয়া। চিকিৎসক এই মাত্র জানালেন যে দেমিরের অবস্থা আশঙ্কামুক্ত, তবে বিশেষ কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা জানার জন্য দেমিরের জ্ঞান ফেরার অপেক্ষায় থাকতে হবে, সাথে বেশ কিছুদিন বিশ্রামেও থাকতে হবে তাকে। এরূপ খবর শুনেই সকলেই একটুখানি স্বস্তি পেয়েছে। দানিশ শান্ত হয়েছে ভাইয়ের কথা শুনে। ওর চেতনা না ফেরার আগ অব্দি সে এখানে থাকবে। একটু পরেই দেমিরকে কেবিনে হস্তান্তর করার জন্য বের করা হলো। দানিশ ছুটে যায় সেদিকে, আঁকড়ে ধরে ব্যাগটি। যে এক পল সেদিকে তাকালো। সর্বদা চপলতা অস্থিরতায় মেতে থাকা মানুষটা কেমন নিশ্চল হয়ে আছে। পুরো মাথা মোটা, পুরো ব্যান্ডেজে মোড়ানো। উজ্জ্বল চেহারাটি পাণ্ডুর মলিন, চেতনাহীন তাকে কেমন বিবর্ণ লাগছে। বলিষ্ঠ পুরুষটি কেমন নিশ্চুপ হয়ে গিয়েছে। জিয়ার অন্তঃস্থল পুনরায় কাতর হয়ে ওঠে। এভাবে এই মানুষটাকে দেখে একদমই অভ্যস্ত নয় সে। চোখ জ্বালা করে উঠল, সইল না আর, দৃষ্টি সরে নিল। দেমিররা চলে যেতেই ও ধীর সুস্থে উঠল। কেবিনটি ভিন্ন তলায়, সে অপেক্ষায় আছে মানুষটির দু চোখ খোলার। পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক নয়। যতক্ষণ না শুনছে সবকিছু ঠিক আছে ততক্ষণও শান্তি পাবে না। জিয়াকে এখানে আসতে দেখে ভ্রু কুচকাল দানিশ। এই মেয়েটা আবারও পিছু পিছু চলে এসেছে, সমস্যা কি? তুমি এখন কি করছো এখানে? আমার ভাইয়ের থেকে দূরে থাকো। দানিশ থামথামে গলায় প্রশ্ন করলেও জিয়ার নিরুত্তর রইল। এমনিতেই তখন দেমিরকে নিয়ে অত্যাধিক চিন্তায় থাকার কারণে বোধ শক্তি লোপ পেয়েছিল। স্থান কাল পাত্র বিবেচনা করেই অযথা তর্কে জড়িয়ে গিয়েছিল। দানিশের মতো মানুষের সাথে প্রয়োজন ব্যতীত অহেতুক কথায় না যাওয়াই উত্তম। শুধু শুধু নিজেকে নিচে নামানো বড়ই অন্যায়।
চুপচাপ মুখ অন্যদিকে ফিরে বসে রইল জিয়া। ওকে কোনো উত্তর না দিয়ে উল্টো ফিরে বসতে দেখে দানিশ ক্রোধান্বিত হয়ে ফারদিনের দিকে তাকায়। বেচারা ফারদিন পরিস্থিতি সামলাতে নিচু স্বরে বলে, ভাইয়ার জ্ঞান ফিরলে নিশ্চয়ই ভাবিকে দেখার জন্য অস্থির হয়ে যাবেন। তখন উনি না থাকলে তো সমস্যা হয়ে যাবে। একটু মানিয়ে নিন স্যার। এত ভাবি ভাবি করছো কেন? এই মেয়ে আমার ভাইয়ের কিছুই হয় না। ফারদিনও ভেতরে ভেতরে দানিশের উপর বড্ড ত্যক্ত। দেবী যদি জানতো তার স্ত্রীর সাথে এরূপ বাজে আচরণ করা হচ্ছে, তাহলে সে বিশাল এক হট্টগোল বাজিয়ে দিত। ভাই নেই তো, তাই দানিশও পেয়ে বসেছে। সে ঠিক করে রাখলো দেবী সুস্থ হয়ে উঠলে তাকে সবটা জানাবে, নতুবা দেখা যাবে ভাবির সাথে তার আরও জটিলতা সৃষ্টি হবে। ফারদিন এবার তার সিনিয়র ভাইকে একটু হাসি খুশি দেখতে চাই। অনেক তো হলো এবার। রাতের গভীরতা বাড়তেই চারপাশের পরিবেশ কেমন নীরব হয়ে গেল। মানুষের আনাগোনা নেই বললেই চলে। দানিশ বসে বসে প্রায় ঘুমিয়ে গিয়েছে। থেকে থেকে দুলছে সে। ফারদিন ঘুম কাটানোর প্রচেষ্টায় একটি পরপর করিডোর জুড়ে হেঁটে বেড়াচ্ছে। ক্যান্টিনে গিয়ে চা খেয়ে আসছে। অন্তত ছেলেটা নিজেকে সচল রাখার আপ্রাণ চেষ্টায়। এদিকে জিয়া তখনও সজাগ, স্থির। মাঝে সময় হলে নামাজ ঘর হয়ে এসেছে। এছাড়া ওর মাঝে বিশেষ কোনো ভাবাবেগ পরিলক্ষিত হয় না। ও শুধু মনে মনে দোয়া করে চলেছে সে একজনের সুস্থতার জন্য, যার মাঝে কোনো ক্লান্তি নেই, নেই কোনো অবসাদ, একনিষ্ঠ মনোভাব তার। ফারদিন খেতে বললেও খায়নি, এক বিন্দু পানিও তার গলাধকরণ হয়নি। এভাবেই একসময় ঘড়ির কাঁটা রাত 4টা পেরিয়ে গিয়েছে। মাঝে মাঝে কর্মরত ডাক্তার নার্স এসে দেখে গিয়েছেন দেমিরকে, আর মাঝে স্যালাইন পরিবর্তন করতে নার্স এসে জানালেন দেমির হুঁশ এসেছে। দু চোখ মেলে এসে তাকিয়েছে। ডাক্তার সে সব কিছু পর্যবেক্ষণ করে গিয়েছেন, জানান আপাতত চিন্তার আর কোনো কারণ নেই, তবু আগামীকাল কয়েকটি পরীক্ষা করে নিশ্চিন্ত হওয়া যাবে। স্বাভাবিকতায় চলে আসতেই দানিশ ছুটেছে ভাইকে দেখতে। একবার ইতস্তত করে জিয়াকে দেখে ফারদিনও পিছু চলল। কিছুক্ষণ বাদে কেবিন থেকে ভারিক্কি পায়ে রাগত মুখ নিয়ে দানিশকে বের হতে দেখা গেল। যাওয়ার আগে একবার জিয়ার দিকে তীক্ষ্ণ বর্বর দৃষ্টি তাক করে যেতে ভুলেনি। জিয়া সেদিকে কোনো ভ্রুক্ষেপই করল না। তার খানিকটা পর ফারদিন এসে জিয়ার থেকে একটু দূরে গিয়ে দাঁড়ালো। জিয়ার প্রতি তার বরাবরই অগাধ সম্মান কাজ করে। ভাই আপনার সাথে দেখা করতে চাইছেন ভাবি। ফারদিন বিনয় স্বরে বলতেই জিয়া উঠে দাঁড়ালো। এবার বুঝে আসলো দানিশের অমন করে তাকানোর অর্থ। নিশ্চয়ই লোকটা তার সামনে জিয়ার প্রসঙ্গ তুলেছে, যার কারণে বড় ভাই তার খেপে গিয়েছেন। জিয়া এক দীর্ঘশ্বাস ছাড়ল। চাতক দৃষ্টি মেলে সে দরজার দিকেই তাকিয়েছিল। মনটা দূর দূর করছে। নেমের আহ্বানে কি সে আদৌ সাড়া দিবে? তবে এবার আর ওকে নিরাশ হতে হয়নি। গুটি গুটি পায়ে একদম নিঃশব্দে জিয়া এসে হাজির হয়েছে তার দুয়ারে। ক্লান্ত বদন নিয়েও ওকে তেষ্টা মিটিয়ে দেখে নিল দেমির। ওদিকে আজ জিয়ার কিছুটা হলেও জড়তা কাজ করছে দেমিরের সম্মুখে থাকতে। কোনো রকম নিজের অস্থির মনকে সামলে বেডের পাশে রাখা চেয়ারটিতে গিয়ে বসলো জিয়া। দৃষ্টি একটু তুলে দেখে নিল লোকটার অবস্থা। দুর্বল শরীরটা লেপ্টে আছে সাদা চাদরের সাথে। দু হাতে দু কেনুলা সংযোগ করা, একটাতে স্যালাইন অপরটাতে রক্ত। জিয়ার হাত দুটো মুষ্টিবদ্ধ হয়ে আসে। শক্ত করে চোখ বন্ধ করে নিজের অগুছালো অনুভূতিদের নিয়ন্ত্রণে আনার সর্বাত্মক চেষ্টা চালালো। তুমি ঠিক আছো তো? পুরুষালী গমগমে কণ্ঠস্বর আজ অনেকটাই নিস্তেজ বলহীন। নিজে গুরুতর অসুস্থ, অথচ এরূপ প্রশ্ন সে জিয়াকে করছে। আশ্চর্য। আমি যেন ঠিক থাকি তার জন্যই তো আগ বাড়িয়ে নিজের এই অবস্থা করলেন। দেমির চেষ্টা করছিল জিয়ার নজরে নজর মেলানোর, তবে বরাবরের মতোই ও ব্যর্থ হলো। মেয়েটা কেন ওকে চোখ তুলে তাকিয়ে একটি বারও দেখে না? দেমিরকে এতটাই ঘৃণ্য তার কাছে? ও এক দীর্ঘশ্বাস ছেড়ে বলে, তুমি ভালো থাকলেই তো আমি ভালো থাকবো, তার জন্যই। এই কথার প্রত্যুত্তরে ঠিক কী বলা যায়? আসলে চাইলে হৃদয় নিংড়ে তার সবটুকু উৎসর্গ করা যায়, মণিকোঠায় তাকে দখলদারিত্ব দেওয়া যায়। তবে জিয়া ও সেরূপ কিছুই বলল না। আমার জন্য এরূপ পাগলামি আপনাকে মানায় না। আমি আপনার কেউ নই। তুমি আমার সব। নিজেকে সংযত করুন। তোমার তরেই আমার সকল সংযম, আর সেই তোমার ক্ষেত্রেই আমি নিয়ন্ত্রণহীন। জিয়া আর ঠায় বসে থাকতে পারল না, উঠে দাঁড়ালো তৎক্ষণাৎ। নিজের যত্ন নেবেন। দোয়া করি দ্রুত সুস্থ হয়ে উঠুন। দেমির অস্থির হয়, ব্যাকুল হয়ে বলে, থেকে যাও না। থেমে যায় জিয়া। হঠাৎ প্রশ্ন করে,
আমার উপস্থিতি বিশেষ কী বা ঘটাবে? তুমি শ্বাস নিলে মনে হয় আমি বেঁচে আছি। কি আকুতি সে কণ্ঠে। নিষ্ঠুর জিয়া তা উপেক্ষা করে বেরিয়ে পড়ে। দেমির আশাহত হয়। এক বুক আর্তনাদ নিয়ে শুয়ে থাকে হসপিটাল বেডে। আবারও জিয়ার প্রত্যাখ্যান। এখন তো বোধ হয় দেমির মারা গেলেও সে পিছু ঘুরে দেখবে না। তবে ও আর বেশিক্ষণ জাগ্রত থাকতে পারে না। ঘুমের ওষুধের প্রভাবে নয়ন যুগলে ঘোর তমসা নেমে আসে। সময়টা বিকেলের দিকে। গতকাল ফজরের সময় যে জিয়া চলে গেল, এরপর আর তাকে পাওয়া যায়নি। মাঝখানে 2 দিন পার হয়ে গেল, তার কোনো হদিসে নেই, লাপাত্তা। দেবীর গোমরা মুখে বসে আছে বেডে। সারাদিন তার ঘুমের মাধ্যমেই কেটেছে। গতকাল সকালে গিয়ে কতগুলো পরীক্ষা নিরীক্ষা করে এলো, সবগুলোরই ভালো ফলাফল এসেছে, কোনোরূপ জটিলতা নেই। আর দুপুরের সময় তটিনীকে নিয়ে দানেশ এসেছিল, তবে তখন এতটাই গাঢ় ঘুম ছিল, চোখে যে কাউকে তেমন একটা সময় দিতে পারেনি দেমির। মাথায় আঘাতের ফলে প্রচুর বিশ্রাম নিতে হচ্ছে তাকে। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।